হ্যালো, ওয়েলকাম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আমি হচ্ছে তোমাদের প্রিন্স দা। আর আমরা পড়ছিলাম পরিবেশের জন্য ভাবনা, এবং এটা হচ্ছে তারই পার্ট 2, যেখানে আজকে আমরা জানবো কিভাবে পরিচলন স্রোত ধরে সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলের সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্তর, যার নাম হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় এবং তার ধ্বংসের ফলাফল সম্বন্ধে প্রপারলি আলোচনা করবো আমরা এই ক্লাসে। তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং ক্লাসের মধ্যে কোথায় কোনো রকম অসুবিধা বা তোমাদের নোটস এর প্রয়োজন হলে তোমরা কমেন্ট আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাস এখানে শুরু করা যাক। দেখো ভাই, আমরা আগের ক্লাসে দেখেছিলাম পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যতটাই উপরে ওঠা যায় ততটাই আমাদের বায়ুমণ্ডলের বায়ুস্তরের পরিবর্তন হয়ে হয়ে যায়। অর্থাৎ প্রথম ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ইত্যাদি। আর আজকের ক্লাসের শুরুতে আমরা জানবো উচ্চতা ভেদে উষ্ণতা ও চাপের পরিবর্তন। অর্থাৎ আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে অপরের দিকে উঠি তাহলে আমাদের উষ্ণতা এবং চাপের কিরকম পরিবর্তন হবে সেই সম্পর্কে আমরা প্রথম জানবো। আর এই প্রশ্নের অ্যান্সার তোমার আগে থেকে জানা আছে, আমি শুধু একটু মনে করিয়ে দিই। কিভাবে? মনে করো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ এবং এটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। এবার তুমি বলো যে মাউন্ট এভারেস্টের চূড়াতে বরফ জমে থাকে নাকি মাউন্ট এভারেস্টের এই গোড়াতে বরফ জমে থাকে? তাহলে তুমি একদম ডাইরেক্টলি আমাকে অ্যান্সার জানাবে যে দাদা কি যে বলো না, মাউন্ট এভারেস্টের চূড়াতে বরফ জমে থাকবে, কারণ সেখানে তাপমাত্রা খুবই কম এবং মাউন্ট এভারেস্টের যে গোড়া আছে সেখানে শুধুই বালি, পাথর কাটা, পাথর ভাঙা পড়ে পড়ে থাকবে এবং সেখানে তাপমাত্রা অনেক বেশি থাকে। আর এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি, এবং আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যতটাই অপরের দিকে উঠবো, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যতটাই আমরা অপরের দিকে উঠবো ততটাই আমাদের উষ্ণতা কমে কমে যাবে এবং এক সময় উষ্ণতা এতই কম হবে যে আমরা বরফে পরিণত হয়ে যাব, ঠিক যেমন মাউন্ট এভারেস্টের চূড়ায় বরফে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? একদম ঠিক। এবার আমরা জানবো যে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি এবং এই ভূপৃষ্ঠ থেকে আমরা যখন অপরের দিকে উঠছি তখন আমাদের তাপমাত্রা এত কমছে কেন, সেই সম্পর্কে আমি ভালো করে বলছি, পরিষ্কার করে তোমরা বোঝার চেষ্টা করে নাও ভাই। দেখো কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সূর্য এবং এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার এই সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কি হয়, আমাদের বিকিরণ পদ্ধতিতে এই বায়ুমণ্ডলকে গরম করে না, উত্তপ্ত করে না, ডাইরেক্ট সূর্য থেকে তাপটা এই পৃথিবীতে এসে পড়ে এবং পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তোলে। এবার পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি আশেপাশে যে বায়ু স্তর আছে তাদের মধ্যে জলকণা, ধূলিকণা, বালি অনেক পরিমাণে থাকে, অনেক বেশি পরিমাণে থাকে। তাই এই জলকণা, ধূলিকণা, বিভিন্ন গ্যাস, বালি, নাড়ি তারা কি করে ভূপৃষ্ঠের এই তাপটা শোষণ করে ভূপৃষ্ঠের আশেপাশটা কি করে বলতো গরম হয়ে যায়। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুটা আছে সেই বায়ুতে জলকণা, ধূলিকণা, বিভিন্ন গ্যাসের পরিমাণ অনেক বেশি থাকে, তাই তারা তাপ শোষণ করে একটু গরম হয়ে ওঠে। ঠিক? একদম ঠিক। কিন্তু এবার যখন আমরা এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অপর দিকে উঠে যায় তখন বায়ুমণ্ডলের কি হয় জানো তো, তখন বায়ুমণ্ডলের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ কি, পৃথিবী পৃষ্ঠের সামনে জলকণা, ধূলিকণার পরিমাণটা অনেক বেশি থাকে, তার জন্য তারা পৃথিবী পৃষ্ঠের তাপটা শোষণ করে গরম হয়। বাট যখন আমরা ভূপৃষ্ঠ থেকে অপরের দিকে উঠি তখন দেখা যায় যে বায়ুর জলকণা, ধূলিকণার পরিমাণটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, তারা সেখানে আর তাপটা বেশি পরিমাণে ধরে রাখতে পারছে না। যত আমরা অপরের দিকে উঠে যাচ্ছি তত জলকণা, ধূলিকণা, বিভিন্ন গ্যাসের ঘনত্ব কমছে। অর্থাৎ কি, সেখানে জলকণা, ধূলিকণার পরিমাণ খুবই কম বা জলকণা, ধূলিকণার থাকেই না। তার জন্য আমরা যত অপরে উঠে যাই তত সেখানে তাপটা ধরে রাখার ক্ষমতা এই বায়ুমণ্ডলের নেয়, তাই অপরের দিকে উষ্ণতা কমে কমে যায়। বুঝতে পেরেছে কিনা সেই সম্বন্ধে প্রপারলি জানাও। যদি আমরা
এই ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে যায়। যদি আমরা ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার 1 কিলোমিটার করে উপরে যায়, তাহলে প্রতি 1 কিলোমিটার বা প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে আমাদের উষ্ণতা কমে কমে যাবে। তার জন্য আমাদের মাউন্ট এভারেস্টের গোড়ায় অর্থাৎ ভূপৃষ্ঠে অনেক বেশি উষ্ণতা, কিন্তু যখনই আমরা মাউন্ট এভারেস্টের উপর দিকে উঠতে যাই তখন সেখানে তাপমাত্রা কমতে কমতে এতটাই তাপমাত্রা কমে যায় যে মাউন্ট এভারেস্টের ওপরে চূড়াটা আমাদের বরফ জমে যায়। বুঝতে পেরেছো? মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভূপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি, এবং ভূপৃষ্ঠ থেকে আমরা যখন উপরের দিকে যাব তখন আমাদের তাপমাত্রা অনেক কমতে থাকে, এবং কমতে কমতে এক সময় এমন তাপমাত্রা হয়ে যায় যে আমরা বরফ জমে পুরো ফেটে যাব। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে চাপ সম্পর্কে বুঝতে পারলে, উষ্ণতা সম্পর্কে বুঝতে পারলে একদম ঠিক। এই উষ্ণতার কি রকম পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা আবার জানলাম। এবার আমরা জানবো যে চাপের কি রকম পরিবর্তন হয়। তো ভাই দেখে নাও কি হচ্ছে। এই যে এখানে আছে আমাদের যে ভূপৃষ্ঠ বা সমুদ্র তলটা আছে, এই ভূপৃষ্ঠ বা সমুদ্র তলে সব থেকে বায়ুটা ভারী হয়, হয় কি না? বায়ুর ঘনত্ব সব থেকে বেশি। কারণ কি? ভূপৃষ্ঠের সামনাসামনি যে বায়ুটা আছে সেখানে জলকণা, ধূলিকণা, বিভিন্ন গ্যাসের পরিমাণ অনেক বেশি থাকে, থাকে কি না? একদম। অর্থাৎ কি, আমাদের ভূপৃষ্ঠ বা সমুদ্র পৃষ্ঠের কাছে যে বায়ুটা আছে সেই বায়ুর ঘনত্ব অনেক বেশি, অর্থাৎ সেই বায়ুটা অনেক বেশি ভারী। অর্থাৎ কি, বায়ুমণ্ডলের সামনে যে বায়ুটা আছে সেই বায়ুটা, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুটা আছে সেই বায়ুতে চাপটা অনেক বেশি পরিমাণে থাকে। যত ভারী তত বেশি চাপ দেয়। এবার আমরা ভূপৃষ্ঠ বা সমুদ্র তল থেকে যতটাই বায়ুর অপর দিকে উঠে যায় ততটাই আমাদের বায়ুর ঘনত্ব কমতে থাকে, অর্থাৎ কি সেখানে চাপটা কমে কমে যায়। মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উষ্ণতা, এই উষ্ণতা ও চাপ যাই হোক না কেন, যখনই আমরা ভূপৃষ্ঠ থেকে অপরের দিকে উঠবো তখন উষ্ণতা ও চাপ দুটোই কিন্তু হ্রাস পেতে থাকে। এবার তোমরা কমেন্টে জানাও যদি কোনো সমস্যা থাকে, যদি কোথাও বুঝতে পারলে না, তাহলে এরপর আমরা জানবো পরিচলন স্রোত কিভাবে সৃষ্টি হয় এবং পরিচলন স্রোতের সাথে সাথে কিভাবে ঝড়ের সৃষ্টি হয়। এটাও অনেক বেশি মজাদার এবং খুবই সহজ। যদি তোমরা বুঝতে পারো তাহলে, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও। আমি তো সবসময় রেডি আছি তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক? একদম ঠিক। তাহলে হেডিং হয়ে যাক পরিচলন স্রোত। পরিচলন স্রোত ও ঝড়। দেখো ভাই, পরিচলন স্রোত ও ঝড় এই সম্পর্কে একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। সূর্য রশ্মি তাপের প্রভাবে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। বুঝতে পারলে না? এইবার দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী। পুরোটা কি? এই পুরোটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং পৃথিবীর এই দিকটা হচ্ছে আমাদের স্থল ভাগ। কি? এটা হচ্ছে আমাদের স্থল ভাগ, এবং এই সাইডটা হচ্ছে আমাদের সমুদ্র ভাগ। এবার আমাদের সূর্য থেকে যখন রশ্মিটা আসবে, সেই রশ্মিটা যখন সমুদ্রে এবং এই পৃথিবীতে পড়বে, কখন? দিনের বেলা। কারণ দিনের বেলায় তো সূর্য থাকে না ভাই। একদম ঠিক। তো এই সূর্য থেকে যখন বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে, সেই তাপটা সমুদ্রে আর সমুদ্রের মাটি অর্থাৎ স্থল ভাগের উপর যখন পড়ে তখন কি বলতো, এই সমুদ্র জল অপেক্ষা, এই সমুদ্র জল অপেক্ষা এই ভূপৃষ্ঠের মাটি বা স্থল ভাগটা অনেক বেশি গরম হয়। সেই সম্পর্কে আমরা ভালো করে জানি, জানি কিনা? একদম জানি। তখন কি হয়, যেহেতু এই ভূপৃষ্ঠের তাপমাত্রা বা এই স্থলভাগের তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়, তখন এই স্থলভাগের সামনাসামনি যে বায়ুগুলো আছে সেই বায়ুতে যে জলকণা, ধূলিকণা আছে, তারা কি করে এই ভূপৃষ্ঠের বা স্থল ভাগের উষ্ণতাটা শোষণ করে নেয়, এবং কি হয়, তারা এখানে যে বায়ুটা আছে সেই বায়ুটা গরম হয়ে যায়, এবং যখন এই বায়ু গরম হয়ে যায় সেই বায়ুটা এখান থেকে প্রবাহিত হয়ে অপর দিকে উঠে যায়, যায় কিনা? একদম ঠিক। আমরা যখন খাবার রান্না করে তখনও দেখেছি যে জলটা ডবিকে ডবিকে অপরের দিকে ওঠার চেষ্টা করে। এই সম্পর্কে আমি পরে বুঝাবো, এখন শুধু তোমরা এটা বুঝো কি হচ্ছে।
আমাদের সূর্য থেকে যে রশ্মিটা আসে, অর্থাৎ সূর্য থেকে যে তাপটা আসে, সেই তাপটা যখন পৃথিবীতে পড়ে, তখন পৃথিবীতে আসার পর সমুদ্র তল অপেক্ষা এই ভূপৃষ্ঠ অনেক বেশি তাপমাত্রা পায়, এই ভূপৃষ্ঠ অনেক বেশি গরম হয়ে যায়। এবার যখন এই ভূপৃষ্ঠ গরম হয়, তখন ভূপৃষ্ঠের আশেপাশে যে বায়ু স্তরটা থাকে, সেই বায়ু স্তরটা অনেক বেশি গরম হয়ে যায়, এবং বায়ু স্তরটা যখন বেশি গরম হয়ে যায়, তখন সেই বায়ু স্তরটা অপর দিকে উঠে যায়। এর ফলে এখানে কি হয়, চাপটা কিন্তু কম হয়ে যায়, অর্থাৎ এখানে নিম্ন চাপের সৃষ্টি হয়। বাট কি হচ্ছে, আমাদের সমুদ্র তল কিন্তু এখনো অনেকটা, এই ভূপৃষ্ঠের অপেক্ষা সমুদ্র তলটা এখনো অনেক ঠান্ডা আছে, অর্থাৎ কি সেখানে চাপটা অনেক বেশি আছে, অর্থাৎ কি এই সমুদ্র পৃষ্ঠটা উচ্চচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয় এবং ভূপৃষ্ঠ আমাদের নিম্নচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয়। এবার তুমি বলো, যদি কোথাও জল প্রবাহিত হচ্ছে, এবার সেই জলটা অপর থেকে নিচের দিকে যাবে নাকি নিচের থেকে অপরের দিকে যাবে? অফকোর্স সেই জলটা অপর থেকে নিচের দিকে যাবে, কথা কি উচ্চ থেকে নিম্নের দিকে। ঠিক তেমনই আমাদের সমুদ্র তলে যেহেতু উচ্চ চাপযুক্ত অঞ্চলে রূপান্তরিত হয় এবং আমাদের ভূপৃষ্ঠ বা স্থলভাগ যেহেতু নিম্নচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয়, তখন কি হয়, এই উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে, অর্থাৎ সমুদ্র তল থেকে স্থল ভাগের দিকে আমাদের বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, আর এই বায়ুকেই বলা হয় সমুদ্র বায়ু। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা কমেন্টে আমাকে জানাতে কিন্তু মোটেই ভুলো না। ঠিক আছে, আবার বলছি, দেখো অনেক পরিষ্কার এবং অনেক ইজি। কি হচ্ছে, আমাদের এই সূর্য থেকে যে তাপটা আসে, সেই তাপটা আসার পর আমাদের সমুদ্র তল অপেক্ষা এই স্থল ভাগটা অনেক বেশি গরম হয়। এবার যখন আমাদের স্থল ভাগটা অনেক বেশি গরম হয়, তখন স্থল ভাগের সামনে যে বায়ুটা আছে, সেই বায়ুটা অনেক বেশি গরম হয়, এবং যখন আমাদের স্থলভাগের সামনাসামনি বায়ুটা গরম হয়, সেই বায়ুটা কি হয়, পাতলা হয়ে যায়, এবং পাতলা হয়ে সেই বায়ুটা অপরের দিকে উঠে যায়। তখন কি হয়, এই সমুদ্র পৃষ্ঠে তখন কি হয়, এই স্থলভাগের দিকে চাপটা অনেক কম পড়ে যায়, মানে কি হয়, স্থলভাগের দিকে নিম্ন চাপের সৃষ্টি হয়। এবং আমাদের সমুদ্র তল যেহেতু তখন অনেক ঠান্ডা থাকে, অর্থাৎ কি উচ্চচাপ যুক্ত অঞ্চল থাকে, এবং এই স্থল ভাগের তুলনায় আমাদের সমুদ্রতল কিন্তু অনেক উচ্চ চাপে থাকে, তাই এই উচ্চচাপ অঞ্চল থেকে, অর্থাৎ আমাদের সমুদ্রতল থেকে এই স্থল ভাগ অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, আর এই বায়ু যেহেতু সমুদ্র দিক থেকে স্থল ভাগের দিকে প্রবাহিত হচ্ছে, তাই এই বায়ুকে সমুদ্র বায়ু বলা হয়। ঠিক, একদম ঠিক। যদি বুঝতে না পারো ভাই, তো আম তো तुमको मारेंगे ভাই, तुमको छोड़ेंगे नहीं ভাই। এবার কি হয় দেখ, এটা তো ছিল দিনের বেলা, এবার আমরা জানবো রাতের বেলায় কি ঘটনাটা ঘটছে। দেখ, এ হচ্ছে আমাদের দিনের বেলা, অর্থাৎ কি আমরা সেখানে পরিষ্কার দেখলাম যে দিনের বেলা আমাদের সমুদ্র বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ কি সমুদ্র থেকে স্থলভাগের দিকে আমাদের বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ আমাদের সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়। বারবার বলছি কারণ যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, ওরকমটা না যে আমি বারবার করে বলছি, ঠিক আছে, তোমাদের যাতে মুখস্থ এখানে হয়ে যায় আর ফুল মার্কস তোমরা নিয়ে আসতে পারো এই মাধ্যমিক এক্সামে, তার জন্য আমি বারবার করে বলছি। এবং যতক্ষণ না তোমরা বুঝতে পারছো, তোমরা আমাকে কমেন্টে জানাও, এবং যতক্ষণ না তোমরা বুঝতে পারছো আমি ক্লাস করাই যাব, তোমরা শুধু বোঝার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। এবার কি হয়, রাত্রের বেলার কেসটা কি হয়, রাতের বেলা চাঁদ উঠেছে মা। কি হয় দেখো, যখন আমাদের রাত হয় তখন সূর্য তো আর থাকে না ভাই, না দাদা, সূর্য তখন আর থাকে না। তখন কি হয়, আমাদের এই সমুদ্র পৃষ্ঠ অপেক্ষা আমাদের এই স্থলভাগটা অনেক বেশি ঠান্ডা হয়, এই স্থলভাগ দ্রুত ঠান্ডা হয়। দেখে নিবে, যদি আমরা সমুদ্র দিকে যাই রাতের বেলা, ঠিক আছে, যদি আমরা রাত্রের বেলা সমুদ্রে যাই, তখন তোমরা ফিল করবে যে এই মাটিটা যেটা আছে আমাদের ভূপৃষ্ঠ স্থলভাগটা, সেইটা অনেক বেশি ঠান্ডা আছে, কিন্তু রাতের বেলা যখন আমরা সমুদ্রে চান করতে যাই, তখন সমুদ্র কি হয়, গরম গরম জল পাই আমরা। এটা তোমরা মাথায় রাখবে, যদি কেউ কোনোদিন পড়ে গেছিস বা
কোনোদিনও দীঘা গেছিস তাহলে তোরা এটা বুঝতে পারবি। ওকে, ঠিক আছে। কি হয়, রাত্রে বেলা আমাদের এই ভূপৃষ্ঠ অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ কি রাত্রে বেলা কি হয়, আমাদের ভূপৃষ্ঠ তাড়াতাড়ি শীতল হয়ে যায় এবং আমাদের এই সমুদ্র যেটা আছে, আমাদের এই সমুদ্র তলটা কি হয়, অনেক বেশি গরম থাকে, অর্থাৎ কি মানে এই ভূপৃষ্ঠের তুলনায় গরম থাকে। অর্থাৎ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমুদ্র তলটা গরম আছে এবং আমাদের স্থল ভাগটা অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠটা ঠান্ডা আছে। মানে কি আমাদের যেখানে ঠান্ডা সেখানে চাপটা কি হয়, উচ্চ চাপ হয়, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে উচ্চ চাপ থাকবে, থাকবে কিনা, একদম ঠিক। এবং আমাদের কি হচ্ছে, এই সমুদ্র তল যেটা আছে সেই সমুদ্র তল তখন অনেকটা গরম থাকায় এই সমুদ্র তলের আশেপাশে যে বায়ুটা আছে সেই বায়ুটা গরম হয়ে অপরে উঠে যাবে, অর্থাৎ কি সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। আর রাত্রে বেলা আমাদের স্থল ভাগ থেকে তখন কি হবে, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে রাতের বেলায় স্থল ভাগ থেকে সমুদ্র তলের দিকে কি হয়, আমাদের বায়ু প্রবাহিত হয়, কারণ আমাদের রাত্রের বেলা স্থল ভাগে উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হয় এবং সমুদ্র তলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়, আর এই বায়ুকে বলা হয় স্থল বায়ু। বুঝতে কোনো অসুবিধা, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট আমাকে জানাতে ভুলো না। ওকে, ঠিক আছে। কি হচ্ছে এখানে, আবার বলছি যে রাত্রির বেলা আমাদের সমুদ্র তল অপেক্ষা আমাদের ভূপৃষ্ঠ বা স্থলভাগ খুব দ্রুত ঠান্ডা হয়। তখন কি হয়, আমাদের স্থল ভাগটা উচ্চচাপে থাকে এবং সমুদ্রের তলটা বা সমুদ্র ভাগটা নিম্ন চাপে থাকে। তখন আমাদের যেহেতু ভূপৃষ্ঠ বা স্থল ভাগটা উচ্চচাপে থাকে, তাই উচ্চচাপ অঞ্চল থেকে অর্থাৎ স্থল ভাগ থেকে নিম্নচাপ অঞ্চল অর্থাৎ সমুদ্র তলের দিকে একটা বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুকে বলা হয় স্থল বায়ু। আর এই ঘটনাটাকে বলা হয় বায়ুর পরিচলন স্রোত। যেহেতু দিনের বেলা সমুদ্র থেকে রাত্রে সমুদ্র থেকে স্থলভাগের দিকে, আবার রাত্রের বেলা স্থলভাগ থেকে সমুদ্র তলের দিকে, এইভাবে বায়ু যেহেতু পরিচালন করতে থাকে তাই এই সমস্ত ঘটনাকেই বলা হয় বায়ুর পরিচলন স্রোত। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানবো কিভাবে ঝড়ের সৃষ্টি হয়, এটাও আরো খুবই বেশি ইম্পর্টেন্ট দাদা। আরে দেখতে থাকো, বুঝতে পারবে না এটা এখানে হতে পারে না। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখে নিস, কারণ আরো পরে ক্লাস আসবে। ওকে, এবং তোমার বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এটা হচ্ছে মনে করো সমুদ্র তল। এবার সূর্য থেকে সে যদি তাপ এসে নিয়ে, এই সূর্য থেকে যখন তাপ এসে নিয়ে অনেক বেশি তাপ এসে নিয়ে এই সমুদ্র পৃষ্ঠে পড়ে, তখন কি হয়, সমুদ্র পৃষ্ঠের জলটা কি হয় বলতো, বাষ্পে পরিণত হয়ে যায় এবং বাষ্পে পরিণত হয়ে অপরের দিকে হয়ে উঠে যায়। উঠে কিনা, একদম ঠিক। এবার এই সূর্য থেকে আসা তাপের প্রভাবে সমুদ্রের জল যখন অনেক বেশি গরম হয়ে যায় এবং সেই গরম জল বাষ্পে পরিণত হয়ে যখন অপরের দিকে উঠতে থাকে, তখন অপরের দিকে যেহেতু উষ্ণতা বা তাপমাত্রা অনেক কম থাকে, -6 ডিগ্রি 6.5 ডিগ্রি তাপমাত্রা থাকে, তার জন্য কি হয়, অপরে যাওয়ার পর অর্থাৎ কি হয়, মানে তোর 4000 মিটার 5000 মিটার অপরে যাওয়ার পর কি হয়, এই যে তোর যেটা আছে তোমার এই বাষ্প যেটা আছে, এই সমুদ্র জলের বাষ্পটা কি হয়, এখানে ঠান্ডা অবস্থায় যাওয়ার পর অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের অপর দিকে যাওয়ার পর যেখানে ঠান্ডা অনেক বেশি, সেখানে যাওয়ার পরে বাষ্পটা ঘনীভূত হয়ে জমে যায় এবং সেখানে জলকণা ধূলিকণার পরিমাণটাও ধীরে ধীরে জমতে থাকে এবং সেখানে মেঘের সৃষ্টি হয়। বুঝতে পারলে মেঘের সৃষ্টি কিভাবে হয়? আবার বলছি দেখো, আমাদের এই যে সূর্যটা আছে, এই সূর্য থেকে তাপ যখন অনেক বেশি পরিমাণে আসে আমাদের সমুদ্র পৃষ্ঠে পড়ে, তখন সমুদ্রের জলটা গরম হয়ে যায় এবং গরম জল কি হয়, বাষ্পে পরিণত হয়ে যায় এবং সেই সমুদ্রের জল যখন বাষ্পে পরিণত হয়ে অপর দিকে উঠে উঠে যায়, তখন অপর দিকে উঠার সময় যেখানে আমরা কি জানি, আমরা জানি যখন আমরা অপর দিকে যাব
পৃথিবীর পৃষ্ঠ থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে, তখন কি হবে, তাপমাত্রা কমতে থাকবে এবং তাপমাত্রা কমতে থাকে কি না? একদম ঠিক। অর্থাৎ কি, আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে বাষ্পায়ন বা বাষ্পটা অপর দিকে যাওয়ার সময় যেখানে ঠান্ডা বায়ুর সংস্পর্শে পায়, সেই ঠান্ডা বায়ুর সংস্পর্শে যাওয়ার পর সেখানে ঘনীভূত হয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে। এরপর কি হয়, আমাদের এইখানে যত মেঘের যখন সৃষ্টি হয়ে যায়, তখন কি করে, সূর্য থেকে যে তাপটা আসছিল সমুদ্রে পড়ছিল, তখন সূর্য থেকে তাপটা আর সমুদ্রে পড়বে কি, তখন তাপটা সমুদ্রে পড়বে নাই। এই মেঘটা এই সূর্যের তাপটাকে এখানে আটকায় দিবে, দিবে কিনা? একদম ঠিক দাদা। এই মেঘটা তো সূর্যের তাপটাকে এখানে আটকান দিচ্ছে, সূর্যের তাপটাকে এই মেঘের নিচে অর্থাৎ এরকম জায়গায় আসতে দিবে নাই। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। অর্থাৎ কি হবে, যেহেতু এখানে সূর্যের তাপটা এই মেঘের নিচে পৌঁছাতে পারছে না, অর্থাৎ এখানে কি হবে, অর্থাৎ এখানে আমাদের উষ্ণতা অনেক কম হবে। আই থিঙ্ক কি মানে এখানে উষ্ণতা অনেক কম হবে, ঘনীভূত মেঘ সৃষ্টি হয়। দাঁড়া দাঁড়া, ওয়েট, জাস্ট ওয়েট। হুম 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 শীতল ঘনীভূত সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট, কি হচ্ছে যে এখানে আমাদের তখন কি হবে বলতো, তখন এখানে আমাদের যেহেতু কি হবে, নিম্ন চাপের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে কি হবে, এখানে আমাদের তাপমাত্রা পাবেক নাই, অর্থাৎ এখানে আমাদের নিম্নচাপের সৃষ্টি হবে। আর যখন এখানে নিম্নচাপের সৃষ্টি হবে, তখন যেখানে উষ্ণ অঞ্চল আছে, অর্থাৎ যেখানে উষ্ণতা অনেক বেশি আছে, সেই উষ্ণতা বেশি থাকা অঞ্চল থেকে, অর্থাৎ উষ্ণ অঞ্চল থেকে আমাদের এই ঠান্ডা ঠান্ডা জায়গার দিকে তাপ হড়বড়ায় অনেক স্পিডে প্রবাহিত হয়ে আসবে, আর এই ঘটনাটাকেই বলা হয় ঝড়। এবার যদি তোমরা বলো যে দাদা, আমাদের এই উষ্ণতম অঞ্চল থেকে এই নিম্নতম অর্থাৎ যেখানে ঠান্ডা ঠান্ডা স্তর, সেই ঠান্ডার দিকে কেন প্রবাহিত হচ্ছে, তাহলে আগেই বলে রাখি। দেখো ভাই, আমরা যখন আগুন তাপি না, তখন কি হয়, আমাদের ওই আগুনের তাপটা আইসে নিয়ে আমাদের হাতে ছ্যাক ছ্যাক লাগে। কারণটা কি, কারণ আগুনটা আছে অনেক গরম এবং আমাদের শরীরটা আছে অনেক ঠান্ডা। অর্থাৎ এখান থেকে তোরা বুঝে নে যে তাপমাত্রা যেটা আছে, উষ্ণতা যেটা আছে, বায়ু যেটা আছে, তারা সব সময় প্রবাহিত হয় উষ্ণতম অঞ্চল থেকে নিম্নতম অঞ্চলের দিকে, উষ্ণতম জায়গা থেকে নিম্ন অর্থাৎ শীতলতম স্থানের দিকে। অর্থাৎ কি, যেহেতু এখানে মেঘের সৃষ্টি হয়েছে এবং মেঘের নিচে তাপ আসতে পারছে নাই, তার জন্য মেঘের নিচে যে ইয়াটা আছে, বায়ুটা আছে, সেখানে তাপমাত্রা খুবই কম হবে, এখানে উষ্ণতা খুবই কম। এখানে তাপ নিম্ন তাপ থাকায়, শীতল স্তর থাকায় এখানে কি হবে, যে আমনে সামনে আশেপাশের যে উষ্ণতম অঞ্চল আছে, উষ্ণতম অঞ্চল থেকে বায়ু অনেক প্রবল বেগে প্রবাহিত হয়ে এই নিম্ন তাপমাত্রা অর্থাৎ শীতলতম স্থান থেকে প্রবাহিত হয়ে আসবে। এই ঘটনাকে বলা হয় তোর পরিচয়, কি বলা হয়, ঝড় বলা হয়। আর এইভাবেই ঝড়ের সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত না মেঘটা শেষ হচ্ছে, ঝড়ে ঝুড়ুই যতক্ষণ না হাওয়ার গতিবেগে মেঘটা সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই স্থানে নিম্নচাপের সৃষ্টি হবে এবং হালকা ফুলকা ঝিরি ঝিরি জল পড়তে থাকবে। এই সম্পর্কে যদি তোমরা প্রপারলি আরো বেশি করে জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাকে এই সম্পর্কে স্পেশাল একটা ক্লাস নিব, যাতে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারো এবং তোমাদের সাধারণ জ্ঞানটা আরো বেশি হাই লেভেলের হয়। ওকে, আর আজকে ক্লাসটা শেষ করছি, বেশি বড় করছি না, কারণ তোমরা বিরক্ত হয়ে যাবে। পরের দিন আমরা দেখবো অজন স্তর সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কেও আমরা পরের ক্লাসে প্রপারলি জানবো। তাহলে আজ পর্যন্ত, সরি, আজকে এতটাই থাকুক। সাবস্ক্রাইব করে নিতে ভুলো না এবং বন্ধুদেরকে শেয়ার করতে তো মোটেই ভুলো না। বাই।